হ্যালো এভরিওয়ান, টেন্স ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে স্টোন এজ। তাহলে চলুন শুরু করা যাক। স্টোন এজ সম্পর্কে পড়ার আগে আমাদের জানতে হবে যে এটা কোন সময়ে পড়ে। এটা হচ্ছে স্টোন এজটা হচ্ছে প্রিহিস্টোরিক এজে পড়ে। প্রিহিস্টোরিক এজ হচ্ছে সেই সময় যেই সময়ের কোনো লিখিত দলিল আমাদের কাছে নেই। সেই সময়ের হিস্ট্রি সম্পর্কে ঐতিহাসিকেরা জানতে পারেন শুধুমাত্র ন্যাচারাল এভিডেন্স যা কিছু আছে সেগুলো মানুষের হাড় হতে পারে বা অন্যান্য ন্যাচারাল এভিডেন্সেস হতে পারে, যেগুলো কিনা বিজ্ঞানীরা পরীক্ষা করে কার্বন ডেটিং, আপনারা জানেন C14 কার্বন ডেটিং হয়, কার্বন ডেটিং এর মাধ্যমে তারা একটা টাইমলাইন তৈরি করেছেন এবং সেই টাইমলাইন অনুযায়ী তারা প্রস্তর যুগকে ভাগ করেছেন। আমরা এই ক্লাসে আমরা সেই ভাগগুলো দেখব এবং টাইমলাইনটা বোঝার চেষ্টা করব। এবার আমি তো বললাম যে লিখিত নয় এরকম হিস্ট্রি, কিন্তু আমরা যেভাবে যখন পড়বো তখন আমরা দেখতে পাবো যে এই প্রি হিস্ট্রি এর মধ্যেও কিন্তু একটু কনফিউশন আছে, কেননা যেহেতু মানে এটা একটা লিনিয়ার ব্যাপার নয়, কেননা তখনও সমস্ত সভ্যতা একসঙ্গে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড হয়নি, কাজেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষ উন্নতি করছিল, কাজেই কোনো কোনো জায়গায় হয়তো একটু আগে উন্নতি হয়েছে, কোনো কোনো জায়গায় একটু পরে উন্নতি হয়েছে, সেই সেই অনুযায়ী আর কি বিভিন্ন ডিফারেন্সেস দেখা যায় তার মধ্যে। সেই জন্যে বিজ্ঞানীরা এই প্রি হিস্টোরিক পিরিয়ড আর মানে হিস্ট্রি আর প্রি হিস্ট্রি এটার মাঝখানে আরেকটা পিরিয়ড ক্রিয়েট করার চেষ্টা করেছেন, আরেকটা জায়গা তৈরি করেছেন যেটার নাম প্রোটো হিস্ট্রি দিয়েছেন। এই প্রোটো হিস্ট্রি হিস্ট্রি পিরিয়ডে কি হয়, এ এম কিছু, কিছু প্রিহিস্টোরিক ফেজের মধ্যে পড়ে কিছু, কিছু সভ্যতা, যেমন তার মধ্যে সিন্ধু সভ্যতা, প্রিহিস্টোরিক হরপ্পা সভ্যতা যেটা সেটা প্রিহিস্টোরিক ফেজের মধ্যে পড়ে। কিন্তু আম এখানে আমরা বললাম যে কোনো রিটেন এভিডেন্স নেই, কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা সবাই জানি যে সেখানে লিপি কিন্তু আবিষ্কৃত হয়েছে। কিন্তু সেই লিপির এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু যেহেতু লিপি আছে সেই জন্যে ঐতিহাসিকেরা এই হরপ্পা সভ্যতার এই সময়টাকে এটাকে প্রোটো হিস্টোরির আন্ডারে ফেলেছেন। ইকুয়ালি আমরা যদি বৈদিক সভ্যতা দেখি, যদিও কিনা বৈদিক সভ্যতা তখনও আহ, কোনো রকম লিখিত কোনো রকম এভিডেন্স বৈদিক সভ্যতায় ছিল না, কিন্তু বৈদিক সভ্যতায় মুখে মুখে শুনে বিভিন্ন ইনফরমেশন সেটা ক্যারি ফরওয়ার্ড, জেনারেশন বাই জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করার একটা রেওয়াজ ছিল, যেটাকে আমরা শ্রুতি বলে পরবর্তীকালে পড়বো। তো সেই রেওয়াজটার জন্যে এই বৈদিক সভ্যতার কিছু অংশকেও কিন্তু প্রোটো হিস্ট্রি এটার আন্ডারে ঐতিহাসিকরা ফেলছেন। তার মানে মোটামুটি আমরা বলতে পারি যে নিওলিথিক পিরিয়ড থেকে নিওলিথিক চালকলিথিক এই দুটো পিরিয়ড আমরা যখন পড়বো, সেই নিওলিথিক এবং চালকলিথিক পিরিয়ডটা বিজ্ঞানীরা প্রোটো হিস্ট্রি ফেজ এর মধ্যে ফেলছেন। আচ্ছা, এবার যখন প্রি হিস্ট্রি ব্যাপারটা বোঝা হয়ে গেল, এবার তাহলে আরো এগোনোর আগে আমরা স্টোন এজের যে বিভিন্ন ভাগ সেগুলো আমরা একবার দেখে নিই। ক্লাসিফিকেশনস অফ প্রিহিস্টোরিক এজ, এখানে প্রথম এক নম্বর সব থেকে পুরনো এজটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। প্যালিওলিথিক পিরিয়ড, প্যালিও মানে হচ্ছে ওল্ড, আর লিথিক শব্দটা এসেছে লিথস শব্দ থেকে, যেটার মানে হচ্ছে পাথর। কাজেই এই ওল্ড আর স্টোন এই দুটো থেকেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওল্ড স্টোন এজ। প্যালিওলিথিক পিরিয়ডকে তিনটে ভাগে ভাগ করা যায়: লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, মিডল প্যালিওলিথিক পিরিয়ড এবং আপার প্যালিওলিথিক পিরিয়ড। আমরা এই তিনটে সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। এছাড়া প্যালিওলিথিক পিরিয়ডের পরে আসে মেসোলিথিক পিরিয়ড, তারপর নিওলিথিক পিরিয়ড, তারপর চ্যালকোলিথিক পিরিয়ড এবং তারপরে আমরা আয়রন এজে ঢুকে যাই। বাকিগুলো নিওলিথিক পিরিয়ড মানে নতুন নব্যপ্রস্তর যুগ, এবং চ্যালকো এবং লিথিক মানে হচ্ছে এটা আহ তাম্রপ্রস্তর যুগ, আর তারপরে আয়রন এজ ঢুকে যাচ্ছে, যেখানে কিনা লোহার ব্যবহার মানুষ শুরু করে দেয়। আরো জানার আগে আমাদের একটু এই ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জেনে নেওয়া দরকার। এই ব্যাকগ্রাউন্ডে এটার ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞানীরা দু রকমের থিওরি দেন। মানে প্রি হিস্টোরির তো কোনো রিটেন ডকুমেন্ট নেই, যেটা আমরা আগেই বলেছি। তো বিজ্ঞানীরা একটা মোটামুটি মানে একটা থিওরি খাড়া করার চেষ্টা করেছেন যে কিভাবে মানুষ আহ, এলো, কিভাবে হিউম্যান হিস্ট্রি স্টার্ট হলো। দুটো থিওরি দেওয়া আছে, একটা রেডিয়েশন থিওরি, একটা প্যারালাল ইভলিউশন থিওরি।
রেডিয়েশন থিওরি বলছে যে হোমো ইরেক্টাস হিসেবে প্রথম হোমো ইরেক্টাস আফ্রিকায় হোমো ইরেক্টাসের এভলিউশন হয় এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করতে করতে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই থিওরিটাকে রেডিয়েশন থিওরি বলে। আর একটা প্যারালাল এভলিউশন থিওরি আছে, সেটা বলছে যে বিভিন্ন হোমো ইরেক্টাসের পপুলেশন বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা প্যারালালি ইভলভড হয়েছিল এবং সেখান থেকে সারা পৃথিবীতে আর কি তারা ছড়িয়ে পড়ে, মানে তারা সেইভাবে তারা ইভলভড হয় অলমোস্ট একই সময়ের সঙ্গে সঙ্গে তারা ইভলভড হয় এবং তার সারা পৃথিবীতে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এবার দুটো হিস্ট্রির এই দুটো থিওরি কিছু কিছু সাপোর্ট পাওয়া যায়, যেমন ডিএনএ এর প্রথম রেডিয়েশন থিওরিটা ডিএনএ স্টাডি করে দেখা গেছে যে মোটামুটি সমস্ত মানুষেরই মোটামুটি ডিএনএ স্ট্রাকচার সেম। তো সেটা একটা হতে পারে, সেটা বিজ্ঞানীরা বলেছেন এইটা একটা পসিবিলিটি আছে। সেকেন্ড থিওরি প্যারালাল ইভলিউশন থিওরিও ফসিল এভিডেন্স দেখে বোঝা গেছে যে এটা প্যারালাল এভলিউশন থিওরিও সম্ভব, কিন্তু এক্স্যাক্টলি কোনটা সম্ভব সেটা নিয়ে মানে দ্বন্দ্ব আছে। এবার তাহলে প্রথম আমরা এখানে বললাম যে হোমো ইরেক্টাসের প্রথম আফ্রিকায় তৈরি হয়েছিল, তাহলে প্রথম হোমোনিড ফসিল যেটা পাওয়া যায়, যেমন প্রথম মানুষের ফসিল যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় আফ্রিকায়। সেই জন্য আফ্রিকাকে দ্য ক্র্যাডল অফ হিউম্যান রেসও বলা হয়। ইথিওপিয়ার হাদারে একটা সব থেকে ভালো, সব থেকে ওয়েল প্রিজার্ভড হিউম্যান রেমিন্যান্স পাওয়া গেছে, হোমিনিড হিউম্যান রেমিন্যান্স পাওয়া গেছে। সেটা তার একটা নামও দিয়েছেন অ্যানথ্রোপোলজিস্টরা, তার নাম হচ্ছে লুসি। এবার লুসি অস্ট্রেলোপিথেকাস ক্যাটাগরির মধ্যে পড়ে এবং লুসির মতো আরো অনেক মানুষের ফসিল আফ্রিকার বিভিন্ন অঞ্চলে খুঁজে পাওয়া গেছে। এবার সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় পরবর্তীকালে হোমিনিডদের ফসিল পাওয়া গেলেও একটা লার্জ পিরিয়ড অফ টাইম ধরে ইন্ডিয়ায় কোনো রকম কোনো হোমিনিড ফসিল পাওয়া যায়নি। 1982 সালে একজন জিওলজিস্ট নর্মদা ভ্যালিতে হাথনোরা বলে একটা জায়গায়, যেটা কিনা মধ্যপ্রদেশে হোসাঙ্গাবাদের কাছে হাথনোরা বলে একটি জায়গায়, তারা একটি ফসিল আবিষ্কার করেন এবং সেটার নাম দেন দ্য নার্মাদা ম্যান। এইটা ভারতে পাওয়া যাওয়া প্রথম ফসিল, হোমিনিড ক্যাটাগরির প্রথম ফসিল। এবং এই ফসিলটা আর কি ভারতে এদের একটা ম্যাপ আছে, তো সেই ম্যাপে ভারতের একটা জায়গা ভারতকে জায়গা দেয়। এবার পরবর্তীকালে এটা এই ফসিলটা সে কোন ক্যাটাগরিতে পড়ে, হোমো ইরেক্টাসে পড়ে নাকি আর্কেইক হোমো সেপিয়েন্সে পড়ে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দেয় এবং পর্যালোচনার পরে বোঝা যায় যে আমাদের নর্মাদা ম্যান সে কিন্তু আর্কেইক হোমো সেপিয়েন্স, হোমো ইরেক্টাস নয়, সে আর্কেইক হোমো সেপিয়েন্স। প্যালিওলিথিক পিরিয়ড বা ওল্ড স্টোন এজ যেটা আমরা জানি, সেটা স্টার্ট হয় 5 লক্ষ বিসি থেকে এবং এটা কন্টিনিউড হয় 10,000 বিসি পর্যন্ত। এই দীর্ঘ সময়ে টাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা আগেই বলেছি, যে লোয়ার, মিডল অ্যান্ড আপার। এই সময়ের মানুষ প্রাইমারিলি হান্টার গ্যাদারার্স ছিল, তার মানে তারা বেঁচে ছিল শুধুমাত্র জীবজন্তু শিকার করে এবং ফলমূল, আদার ভেজিটেবলস সেগুলো গ্যাদার করে তারা থাকতো। তারা বাড়ি তৈরি করতে জানতো না, কাজেই তাদের লাইফস্টাইল ছিল মাইগ্রেটরি। সারা ভারতে এই সময়ের প্যালিওলিথিক পিরিয়ডের মানুষের বা তাদের বাসস্থানের খোঁজ সারা ভারতে পাওয়া যায়, এক্সেপ্ট ফর দ্য গ্যাঞ্জেটিক প্লেন, অ্যালুভিয়াল প্লেন অফ ইন্দাস অ্যান্ড গঙ্গা। এই জায়গাটা বাদ দিয়ে বাকি সমস্ত ভারতে মোটামুটি এদের খোঁজ পাওয়া যায়। এরা কোনো মেটালের, কোনো ধাতুর ব্যবহার জানতো না। অবভিয়াসলি এটা প্রস্তর যুগ, এই সময় কোনো ধাতুর ব্যবহার তারা জানতো না। তারা কোনো পটারির কাজ জানতো না। আর আমরা বললাম কোনো রকম তারা চাষাবাদ বা কিভাবে বাড়ি তৈরি করতে হয় সেই সমস্ত জানতো না। এই যুগের একদম শেষের দিকে গিয়ে, মানে প্রস্তর যুগেরই শেষের দিকে গিয়ে তারা প্রথম আগুনের ব্যবহার জানে, যেটা কিনা একটা তাদের প্রচন্ড আর কি এগিয়ে নিয়ে যায় সভ্যতার দিকে। আগুনের ব্যবহার জানাটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাহলে এই সময় মানুষ কি কি রকম যন্ত্রপাতি ব্যবহার করতো, কি রকম অস্ত্র-শস্ত্র ব্যবহার করতো? তারা ব্যবহার করতো পাথরের তৈরি অস্ত্র অবভিয়াসলি, কিন্তু যে অস্ত্রগুলো তারা, সেগুলো পলিশ ছিল না, সেগুলো ধারালো ছিল না এবং সেগুলো বড় বড় ছিল, অনেক বড় আকৃতির ছিল, যাতে কিনা ওয়েটে আর কি
আঘাত করতে পারে জীবজন্তুকে। জেনারেলি যে অস্ত্রগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কুঠার, চপার, ক্লিভার, স্ক্র্যাপার, এছাড়া বিভিন্ন রকম ব্লেড এগুলো পাওয়া যায়। মোস্ট অফ এই দ্য দিস টুলস এগুলো সমস্ত কোয়ার্টজাইট নামে এক ধরনের শক্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। সেই জন্যে প্যালিওলিথিক পিরিয়ডের মানুষকে কোয়ার্টজাইট ম্যানও বলা হয়। এই প্যালিওলিথিক পিরিয়ডের মানুষের বিশেষ করে ইন্ডিয়ান প্রিহিস্ট্রি কিভাবে হয়েছে সেটা জানার জন্যে একজন ঐতিহাসিকের নাম না বললেই নয়। তিনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুট। ইনি হচ্ছেন প্রথম ইনি হচ্ছেন মানুষ যিনি কিনা প্রথম প্যালিওলিথিক টুল, ভারতের প্রথম প্যালিওলিথিক টুল তিনি আবিষ্কার করেন। সেটা একটা কুঠার ছিল, হাতের ছোট যেরকম হাতের কুঠার হয় সেরকম ছিল। সেই কুঠারটার নামকরণ করা হয়, সেটাকে বলা হয় পালাভারাম হ্যান্ড অ্যাক্স। পরবর্তীকালে এই রবার্ট ব্রুস ফুট তিনি সাউথ ইন্ডিয়ায় প্রচুর প্রিহিস্টরিক সাইটস তিনি আবিষ্কার করেন। আমি বলেছি সারা ভারতে এই প্রিহিস্টরিক সাইট, এই প্যালিওলিথিকের যে সাইট সারা ভারতেই ছড়িয়েছিল, সাউথ ইন্ডিয়াতেও ছিল এবং সেখানে তিনি প্রচুর সাইট আবিষ্কার করেন। আরেকজন স্যার মর্টিমার হুইলার, তার নামও বলতে হবে কেননা ইন্ডিয়ার প্রিহিস্টরিক্যাল কালচার্স কিরকম ছিল সেটা জানার জন্য তার অবদান প্রচুর। তিনি প্রচুর গবেষণা করেছেন এবং সেই রকম ভাবে তিনি তাদের জিওলজিক্যাল এজ মানে ভিত্তিতে কিভাবে কিভাবে ভাগ করা যায় সেই রকম ভাবে তিনি তাদের ভাগ করেছেন এবং আমরা প্রচুর কিছু জানতে পারি তার গবেষণা। এবার আসি আর্লি প্যালিওলিথিক পিরিয়ডে। এই সময় মানুষ হ্যান্ড অ্যাক্স, চপার্স, ক্লিভার্স এই সমস্তই ব্যবহার করতো, যেগুলো কিনা খোঁড়াখুড়ির কাজে, জন্তু জানোয়ারের শিকার করার পর তার ছাল ছাড়ানোর কাজে এবং কোনো চপিং করার কাজে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার হতো। এই সময়ের কতগুলো ভারতে আবিষ্কৃত কতগুলো ইম্পর্টেন্ট প্যালিওলিথিক মানে আর্লি লোয়ার প্যালিওলিথিক এজের কতগুলো সাইট আছে যেগুলোর নাম আমাদের জানতে হবে। একটা সাইট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোয়ান এবং সোহান রিভার ভ্যালিতে, যেটা কিনা এখন পাকিস্তানে রয়েছে। সেইখানে একটা সাইট পাওয়া গেছিল, সেইটা খুব ইম্পর্টেন্ট, সেটার নাম পাটওয়ার প্লেন। আর এছাড়া ভীমবেটকার রক শেল্টার্স খুব ইম্পর্টেন্ট এবং মির্জাপুর ইউপির বোলান ভ্যালি সেটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া হিরান ভ্যালি আর কাশ্মীর, হিরান ভ্যালি গুজরাটে আছে, আর কাশ্মীরের যে সাইট পাওয়া গেছে সেটাও ইম্পর্টেন্ট। এরপর আসছে মিডল প্যালিওলিথিক এজ। এটা এই সময় হ্যান্ডেল টুলই এরা ইউজ করতো, পাথরের অস্ত্র শস্ত্রই ব্যবহার করতো, কিন্তু এই সময়ে অস্ত্রে একটা চেঞ্জ দেখা যায়। এই সময় এরা ফ্লেক্স ব্যবহার করতে থাকে। তার মানে আগে যেমন ভোঁতা ব্লান্ট টুলস ব্যবহার করতো, এই সময় একটু কি বলবো ধারওয়ালা পাথরের টুকরো ব্যবহার, মানে ব্লেডের মতো আর কি পাথরের টুল ব্যবহার করতে শুরু করে। ফ্লেক দিয়ে তৈরি টুল ব্যবহার করতে শুরু করে। এই সময়কার ইম্পর্টেন্ট সাইটগুলো সোন, নর্মদা এবং তুঙ্গভদ্রা রিভার ভ্যালিতে পাওয়া যায়। এছাড়া পটুয়ার প্লেটু, যেটা কিনা ঝিলাম আর সিন্ধু নদীর মাঝখানে এই প্লেটুটা আছে, এবং সাংহাও কেপ, যেটা এখন পাকিস্তানে পেশওয়ারে আছে, সেখানেও এই মিডল প্যালিওলিথিক ইরার যে নমুনা সেগুলো দেখতে পাওয়া যায়। লেট বা আপার প্যালিওলিথিক পিরিয়ডে এখানে এই সময়ে অস্ত্রশস্ত্রগুলো আরো একটু পরিবর্তন হয়। এই সময়ে যে অস্ত্র এরা ইউজ করতো তাতে দুদিকেই ধারালো অস্ত্র ব্যবহার করতো। কিছু, যদিও মোস্ট অফ দ্য অস্ত্র এখনো পাথরের তৈরি ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাড়ের তৈরি অস্ত্র পাওয়া গেছে। এই সময়কার ইম্পর্টেন্ট সাইটস গুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, সেন্ট্রাল এমপি, সাউদার্ন উত্তরপ্রদেশ, ছোটনাগপুর প্লেটু এই সমস্ত সব জায়গায় পাওয়া যায়। কিন্তু যেটা আমি বললাম হাড়ের তৈরি অস্ত্র বা টুলস পাওয়া গেছে একমাত্র
আহ, কুর্নুলের যে কেভ সাইটস আছে সেইখানে, এবং অন্ধ্রপ্রদেশের মুচ্চাতলা চিন্তামণি গাভি বলে একটা এলাকায়, সেখানেও এই হাড়ের তৈরি টুল পাওয়া গেছে। এবার এই তিনটে পার্টের যে টাইম ফ্রেমটা বলিনি, টাইম ফ্রেমটা হচ্ছে এই লোয়ারটার লোয়ারের সময় হচ্ছে 5 লক্ষ বিসি থেকে 50,000 বিসি। এটা সব থেকে বড় আর কি, বড় সময়, এবং এটা মোস্ট অফ দ্য টাইম এটা আইস এজের আন্ডারে ম্যাক্সিমাম পিরিয়ডটা ঢুকে যায়। এরপরে আসছে 50,000 বিসি থেকে 40,000 বিসি অব্দি, এই সময়টাকে মিডল এজ ধরা হয়, মিডল প্যালিওলিথিক পিরিয়ড। এই সময়টা 1960 সালে এইচ.ডি. শঙ্কলিয়া তিনি 1960 সালে আর কি এই পিরিয়ডটাকে চিহ্নিত করেন। এই পিরিয়ডটার নাম নেভাসান ইন্ডাস্ট্রি বলা হয়, ওই নেভাসা, মহারাষ্ট্রের নেভাসা অঞ্চলের নাম অনুযায়ী। আর 40,000 থেকে 10,000 বিসিই অব্দি, আমরা জানি 5 লাখ থেকে 10,000 অব্দি প্যালিওলিথিক এজ, তো 40,000 থেকে 10,000 বিসিই অব্দি সময়টা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ, বা একদম শেষের আপার প্যালিওলিথিক এজ। এই সময়ে হোমোসেপিয়েন্স এই এই আপার প্যালিওলিথিক এজেই প্রথম হোমোসেপিয়েন্স এর অ্যাপিয়ারেন্স দেখা যায়, তাও সেটা এই এজের শেষের দিকে। এবার মেসোলিথিক পিরিয়ড নিয়ে আলোচনা করি। মেসোলিথিক এজটা প্রস্তর যুগের, মেসোলিথিক মানে মধ্য মধ্য প্রস্তর যুগ আর কি এটা। তো কাজেই এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যে আইস এজের কথা বলছিলাম, যেটা প্যালিওলিথিক যুগে আইস এজ, প্যালিওলিথিক যুগ আইস এজের সময় ছিল, কিন্তু মেসোজোইক মেসোলিথিক এরা কিন্তু আইস এজে আর নেই। এটা মেসোলিথিক এবং নিওলিথিক দুটো কালচারই হ্যালিওসিন যুগে বিলং করে, যেটা কিনা তখন আইস ফ্রি এজ। এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যদিও কিনা মেসোলিথিক যুগের কালচারের মানুষেরা যদিও স্বীকার করতো, কিন্তু এর আগে তারা শুধুমাত্রই স্বীকার করতো। এই মেসোলিথিক যুগের মানুষেরা কিন্তু ফিশিং করতেও জানতো, কিন্তু তাদের বেসিক এখনো চেঞ্জ হয়নি। তারা এখনো হান্টার গ্যাদারার, তারা হান্ট করে এবং শাকসবজি ফলমূল গ্যাদার করে, কিন্তু তার সঙ্গে তাদের ফিশিংটাও তারা শিখে নিয়েছিল। আর এর পরবর্তী মানে এই মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে তারা প্রথম আহ, জন্তু জানোয়ারদের পোষ মানাতে প্রথম পেরেছিল। এবার পাথরের যে অস্ত্রশস্ত্রগুলো, সেগুলো দেখেও মেসোলিথিক প্যালিওলিথিক যুগের সঙ্গে মেসোলিথিক যুগের ডিফারেন্স করা যায়। কেননা প্যালিওলিথিক যুগে আমরা আগেই বলেছি অস্ত্রপাতির সাইজটা খুব বড় ছিল, বড় বড় অস্ত্র ব্যবহার করা হতো, কিন্তু সেই অস্ত্রের সাইজ মেসোলিথিক এজে কিন্তু সিগনিফিকেন্টলি কমে যায়। এই সাইজ কমে ছোট ছোট টুল হয়ে যাওয়ার জন্য এই এই সময়কার যে অস্ত্রপাতিগুলো, তারা মাইক্রোলিথস নামেও পরিচিত। মাইক্রোলিথ এর নাম থেকেই বোঝা যাচ্ছে, মাইক্রো মানে ছোট এবং লিথ মানে পাথরের পাথর, এবং লিথোস থেকে এসছে আর কি, তার মানে ছোট পাথরের এই অস্ত্রশস্ত্রগুলো, মাইক্রোলিথস গুলো চ্যালসেডোনি এবং ক্রিপ্টোক্রিস্টালিন সিলিকা আর চার্ট, এই সমস্ত পাথর দিয়ে তৈরি করা হতো। আর এই সময় জিওমেট্রিক্যাল শেপস ইনকর্পোরেট হতে থাকে, বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ, যেগুলো আমরা কমন জিওমেট্রিক্যাল শেপস যেগুলো আমরা দেখি, ত্রিভুজ বা এই রম্বাস, এই জাতীয় জিওমেট্রিক্যাল শেপের অস্ত্রশস্ত্র তারা তৈরি করতে থাকে। কিন্তু নন জিওমেট্রিক্যাল শেপের অস্ত্রশস্ত্রও তারা ইউজ করতো, কিন্তু জিওমেট্রিক্যাল শেপের অস্ত্র চোখে পড়তে শুরু করে। আরেকটা ব্যাপার ডিফারেন্স হচ্ছে, এবং মেসোলিথিক যুগের একটা সিগনিফিকেন্স, সেটা হচ্ছে যে এর আগে অবধি মানুষ কোনো একটা যন্ত্রই, মানে কোনো একটা পাথরের যন্ত্র ব্যবহার করতো, তো সেটা একটা গোটা যন্ত্র হতো। কিন্তু এই মেসোলিথিক এজে এসে মানুষ কম্পোজিট টুলস ব্যবহার করতে শুরু করে, যেমন অ্যারো হেডস, তীরের ফলা, আর স্পিয়ার হেডস, বা কাস্তে। হ্যাঁ, এই সমস্ত যন্ত্রগুলো পাথরের বা বনের, কিন্তু তার হাতলগুলো তারা কাঠ বা হাড়ের হাতল তৈরি করতে থাকে। কাজেই এটা একটা কম্পোজিট টুল,
এই প্রথম এখানে ইন্ট্রোডিউসড হয়। যদিও ইন্ডিয়ার মোস্ট অফ দ্য মেসোলিথিক সাইটসে পটারির চিহ্ন খুব একটা দেখতে পাওয়া যায়নি, কিন্তু লাঙ্গাঞ্জ, গুজরাটের লাঙ্গাঞ্জ এবং মির্জাপুর ইউপি, সেখানে কাইমুর রিজিয়ন, এখানে কিন্তু পটারির চিহ্ন দেখা যায়। এবার মেসোলিথিক পিরিয়ডের শেষের দিকে আহ, প্রথম প্ল্যান্ট কাল্টিভেশনের যে চিহ্ন সেটা লক্ষ্য করা যায়। মানে এই সময়, যদিও কিনা মেসোলিথিক যুগে কিন্তু কোনো এগ্রিকালচার ছিল না, কিন্তু এর শেষের দিকে প্রথম সাইন্স দেখা যায় যে মানুষ গাছপালা কাল্টিভেট করছে। আর একটা ব্যাপার হচ্ছে এই মেসোলিথিক যুগ কিন্তু প্রস্তর যুগের যে রক আর্ট, পাথরের ওপর আঁকা আঁকি, সেইটা শুরু হয় এই সময়। হুম, এই আমরা অলরেডি আগে প্যালিওলিথিক পিরিয়ডের জন্য ভীমবেটকার নাম নিয়েছি। আহ, এই ভীমবেটকার গুহা কিন্তু বিখ্যাত ওই রক আর্টের জন্যে। কাজেই এখানে মেসোলিথিক পিরিয়ডের আর্ট দেখতে পাওয়া যায় ভীমবেটকাতে। ভারতে প্রথম রক পেন্টিং দেখা যায় সোহাই ঘাটে, সরি সোহাগী ঘাটে। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কাইমুর হিলসে আছে। এটা 1867 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কৃত হয়। সোহাগী ঘাটের পরে 150রও বেশি মেসোলিথিক রক আর্ট সারা ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে। তবে মেজরিটি কনসেন্ট্রেশন দেখা গেছে সেন্ট্রাল ইন্ডিয়ায়। আমি অলরেডি বললাম ভীমবেটকা গুহাচিত্রের কথা। এটা তো মানে সারা পৃথিবীর বিখ্যাত ভীমবেটকা গুহাচিত্র। এছাড়া জাওরা, খারওয়ার আর কাঠইয়া, কাঠইটিয়া মধ্যপ্রদেশে, সেখানে এই গুহাচিত্র দেখতে পাওয়া যায়। আর উড়িষ্যার সম্বলপুর আর সুন্দরগড় আর কেরালায়ও আম, এই গুহাচিত্র নিদর্শন দেখতে পাওয়া গেছে। বিভিন্ন রকম এই সমস্ত রক পেইন্টিং গুলো মেজরলি বিভিন্ন রকম অ্যানিমালস এর ছবি আছে। হাতি, গন্ডার, অ্যান্টিলোপ, বন্য শুয়োর, আম, এছাড়া বিভিন্ন রকম আম, পাখি, তার মধ্যে ময়ূর, আহ, বিভিন্ন সরীসৃপ, এই সমস্তের ছবি দেখতে পাওয়া যায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো যে কোনো রকম কোনো সাপের ছবি কোনো গুহা চিত্রেই দেখতে পাওয়া যায়নি। এই সময় মানুষের মধ্যে কিছু কিছু আর কি ট্রেডিশনস, যেগুলো কালচারাল ট্রেডিশনস, সেগুলো ইমবাইব করতে থাকে। সেই জন্যে বারিয়ালস এবং আহ, আহ, মানে রিলিজনের একটা কনসেপ্ট তৈরি হতে থাকে। সেই জন্যে সেটা আমরা এই আহ, আহ, কিভাবে কবর, তারা মৃতদেহ কিভাবে কবর দিয়েছে এবং এই রক পেইন্টিংস গুলো, সেখান থেকে এই রিলিজিয়াস আইডিয়া যে ফর্ম হচ্ছে, তারা যে বিভিন্ন রিলিজিয়াস আইডিয়া তাদের মানুষের মনে ফর্ম হতে শুরু করেছে, সেটা বোঝা যায়। আর এছাড়াও এই পেইন্টিং গুলো থেকে কিভাবে ডিভিশন অফ লেবার কিভাবে হতো, কিভাবে সমাজটা ছিল সেই সময়, সেটাও বোঝা যায়। এই সময়ের কিছু ইম্পর্টেন্ট সাইটস আমাদের মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে বাগর, যেটা রাজস্থানে আছে, কোঠারি নদীর পাশে। এটা ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টেড সাইটস। এছাড়া ছোটনাগপুর রিজিয়ন, এখানে প্রচুর সাইটস আছে। তার মধ্যে আদমগড়, মধ্যপ্রদেশে আছে আদমগড় এবং বাগর। আহ, বাগরের সব থেকে আর কি আর্লিয়েস্ট এভিডেন্স পাওয়া যায় যে যেখানে কিনা জীবজন্তুদের যে ডোমেস্টিকেটেড করা হয়েছে তার আর্লিয়েস্ট এভিডেন্স পাওয়া যায়। আর কৃষ্ণা নদীর উম, দক্ষিণ দিকে এবং তিনিভেলি, মানে কৃষ্ণা নদীর দক্ষিণ দিকে তামিলনাড়ুতে আর কি রক পেইন্টিং দেখা যায়। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যেও একটা সাইট আছে যেটা আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে বীরভানপুর। আম, সেইটা খেয়াল রাখলে ভালো হয়। এছাড়া আমরা ভীমবেটকার নাম আগে বারবার করেছি। ভীমবেটকা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাইট এবং আমাদের মনে রাখতে হবে ভীমবেটকা দুটোতেই আছে, প্যালিওলিথিকেও আছে, মেসোলিথিকেও আছে। আর সরাই নাহার রাই এলাহাবাদের কাছে, সে প্রতাপগড় এরিয়া, সেটাও আছে সাইট। আর মহাদহ উত্তরপ্রদেশ, সেখানে
বোন আর্টিফ্যাক্টস পাওয়া গেছে, আহ, হাড়ের তৈরি গয়নাগাটি এবং অস্ত্রশস্ত্র, আহ, তার মধ্যে তীরের ফলা এটসেট্রা, এইগুলো সমস্ত পাওয়া গেছে। নিওলিথিক ফেজে এবার আমরা ঢুকবো। নিওলিথিক ফেজে প্রথম আমরা দেখতে পাবো, এর আগে আমরা বলেছিলাম যে এটার প্রস্তর যুগের গ্রোথটা ঠিক লিনিয়ার নয়, সেটা আমরা এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু নিওলিথিক এজে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক লিনিয়ার নয়। বিভিন্ন জায়গার মানুষ, ভারতের মধ্যেই বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন সময় উন্নতি করেছে, সভ্যতার উন্নতি হয়েছে এবং তারা সেভাবে অগ্রসর হয়েছে। নিওলিথিক ফেজে কিছু কিছু, যেমন ফর এক্সাম্পল দেখা যায় নর্থ ইন্ডিয়ার বেশ কিছু সাইট, মানে নর্থ ইন্ডিয়ান মোস্ট অফ দ্য সাইটস যেগুলো নিওলিথিক ফেজ হচ্ছে ৮০০০ বিসি থেকে ৬০০০ বিসির মধ্যে। whereas সাউথ ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়ার কিছু কিছু সাইটের নিওলিথিক নিওলিথিক জিনিসপত্রের নিদর্শন দেখতে পাওয়া যায়, যেগুলো কিনা ১০০০ বিসি এই এজেরও আছে। কাজেই নিওলিথিক এজ যে, মানে এই পিরিয়ডটা যে লিনিয়ার নয়, লিনিয়ার গ্রোথ হয়নি, এটা একদম এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়। আর এই পিরিয়ডটা ইনোভেশনের জন্য, এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। এই সময় সব থেকে বেশি ইনোভেটিভ ইনোভেশনের আর কি ইন্ট্রোডাকশন এই মানুষ এই পিরিয়ডে করে। এত ইনোভেশন আর কি নিদর্শন আছে ইনোভেশনের, যে গর্ডন চাইল্ড তিনি এই নিওলিথিক এজটাকে বলেন নিওলিথিক রেভলিউশন। নিওলিথিক এজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উন্নতি হচ্ছে ফুড প্রোডাকশন। এর আগে অব্দি মানুষ হান্টার গ্যাদারার ছিল, কিন্তু নিওলিথিক পিরিয়ডে এসে প্রথম তারা খাদ্যশস্য উৎপন্ন করতে শুরু করলো, মানে ফল এবং খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে রাগি এবং ছোলা, লাল ছোলা যেটা হর্স গ্রাম, সেটা এবং ভুট্টা, এগুলো তারা উৎপাদন করে। আর বিভিন্ন রকম ফল। আর এই সময়ে তারা এর আগে থেকেই তারা অ্যানিমাল ডোমেস্টিকেশন শুরু করেছিল, কিন্তু এই যুগে এসে তারা ছাগল, ভেড়া আর ক্যাটল, বিভিন্ন গরু, মোষ ইত্যাদি এই সমস্ত পুষতে শুরু করে। আর টেকনোলজির দিক দিয়েও এখানে ইনোভেশন দেখা যায়। নিওলিথিক এজের মানুষেরা পাথরের যন্ত্রপাতি আবিষ্কার, তৈরির ক্ষেত্রেও আর কি ইনোভেটিভ পদক্ষেপ গ্রহণ করে। এই সময়ের যন্ত্রপাতিগুলোর বৈশিষ্ট্য ছিল যেগুলো পলিশড, পেকড। পেকড মানে হচ্ছে যন্ত্রপাতির, মানে কোথাও একটা ফুটো করা, মানে যন্ত্রের প্রয়োজনে যন্ত্রের মাঝখানে, কোনো পাথরের মাঝখানে ফুটো করে তার ভেতর দিয়ে আর কি টুল, সেটাকে একটা কম্পোজিট টুল বানাতে যেতে পারে সেই রকম আর কি ভাবে, সেটাকে পেকিং বলে। আর গ্রাউন্ড স্টোন টুলস, গ্রাউন্ড স্টোন টুলস ইনফ্যাক্ট আমরা এখনো অব্দি ইউজ করি। সবার বাড়িতেই মোস্ট প্রবাবলি শিল নোড়া আছে। শিল নোড়াটা একটা গ্রাউন্ড স্টোন টুল, যেটা কিনা গ্রাউন্ড স্টোন টুল বলা যেতে পারে, কিন্তু সেই তখনকার মানুষ আর কি, নিওলিথিক পিরিয়ডের মানুষ এইরকম গ্রাউন্ড স্টোন টুল ব্যবহার করতো। আর এই পলিশড স্টোন টুল যেগুলো ছিল, সেগুলো কোয়ার্টজাইট ছাড়াও অন্যান্য পাথরও তারা ইউজ করতো সেগুলো বানানোর জন্য। আর কেল্টস ব্যবহার হতো জেনারেলি, সেগুলো দিয়ে এই গ্রাউন্ড আর পলিশড যেগুলো কুঠার ছিল, সেগুলো মানে ছোট কুঠার আর কি, হ্যান্ড অ্যাক্স, সেগুলো তৈরি করতে ব্যবহার করা হতো। আর এটা মানে কুঠারটা খুব কমন একটা অস্ত্র, এই কুঠার, এবং ইম্পর্ট্যান্ট রাদার, কেননা কুঠারের ওপর ভিত্তি করে নিওলিথিক সেটেলমেন্টসকে তিনটে এরিয়ায়, ইম্পর্ট্যান্ট এরিয়ায় ভাগ করা গেছে। একটা ইম্পর্ট্যান্ট, তিনটের নাম আগে বলে নিই। একটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, একটা নর্থ ইস্টার্ন, আর একটা সাউদার্ন। এবার নর্থ ওয়েস্টার্নে কি হয়, এখানে এই কুঠারটার শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, আর মানে চৌকো শেপ, আর তার সঙ্গে এই যেখান দিয়ে কাটা হবে, কাটিং এজটা হচ্ছে বাঁকানো। নর্থ ইস্টার্ন রিজিয়নে এই পালিশ করা স্টোন অ্যাক্স দেখতে পাওয়া যায়, আছে তো যায়। আর সাদার্ন ক্ষেত্রে, সাদার্ন সেকশনে এই ডিম্বাকৃতি সাইডসের কুঠার দেখতে পাওয়া যায়। পটারির ক্ষেত্রে একটা ইনোভেশন হয়, কেননা এর আগে ইনভেনশন, পটারি ইনভেন্ট করা হয়, কেননা এর আগে অব্দি
কোনো পটারির কোথাও কোনো সাইন্স ছিল না, কিন্তু নিওলিথিক এরায় প্রথম পটারি তৈরি করা হয়। আর এর সঙ্গেও একটা ইম্পর্টেন্ট ইনোভেশন হয়, সেটা হচ্ছে প্রথম চাকার আবিষ্কার হয়, এবং চাকার মাধ্যমেই আম, এই পটার্স হুইল, যেটা আর কি কুমোরের চাকা, সেইটা হিসেবে প্রথম চাকা ব্যবহার করা হয়। এখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আমরা সবাই জানি যে চাকা আমাদের সভ্যতার চাকা সত্যিই ঘুরিয়ে দিয়েছে। চাকা আবিষ্কারটা আমাদের সভ্যতা, যেমন আগুন আবিষ্কার সভ্যতার দিকে একটা ইম্পর্টেন্ট স্টেপ, তেমনি চাকা আবিষ্কারও সভ্যতার দিকে একটা ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু মানে আজকালকার আমি যদি মডার্ন টেকনোলজির দিকেও ইনফ্যাক্ট তাকাই, তাহলেও আমরা কিন্তু হুইল স্ট্রাকচার ছাড়া, যেটা বেসিক হুইল স্ট্রাকচার, যেটা কিনা তখনকার দিনে আবিষ্কার করা হয়েছিল, সেই বেসিক হুইল স্ট্রাকচার কিন্তু আমরা এখনো মেনটেন করে চলেছি। ঘড়ি থেকে শুরু করে সমস্ত কিছুতে সেই স্ট্রাকচারটা কিন্তু কন্টিনিউ করছি মেনটেন করা। এবার এইটা থেকে একটা মানে জেনারেল ধারণা একটা আছে যে সভ্যতা মানেই হচ্ছে সেখানে চাকা থাকতেই হবে, উন্নত উন্নত সভ্যতা মানে চাকা থাকতেই হবে, কিন্তু এই ধারণাটা বোধহয় ঠিক নয়। তার কারণ আহ, এর আগে পুরনো সভ্যতা অনেক উন্নতি করেছে, কিন্তু তারা চাকার ব্যবহার করেনি, এই রকম কিন্তু এক্সাম্পল আছে। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতা অন্যান্য অনেক দিক থেকে অনেক উন্নতি করলেও তারা কিন্তু চাকার ব্যবহার জানতো না, তাদের কোনো চাকা ছিল না। কাজেই এটা একটা আর কি ইন্টারেস্টিং ফ্যাক্ট। পটারিতে ফিরে আসি। এখানে গ্রে ওয়্যার, ব্ল্যাক বার্নিশড ওয়্যার আর ম্যাট ইমপ্রেসড ওয়্যার, তিন ধরনের আর কি মাটির পাত্র দেখতে পাওয়া যায়। এবার এত রকম মাটির পাত্র দেখতে পাওয়া যায় বলেই বোধহয় বোঝা যায় যে মানে পটারিটা খুব জনপ্রিয় ছিল এই এই সময়ে, লার্জ স্কেলে পটারি করা হতো। এছাড়া কি ভিলেজ কমিউনিটি তৈরি হয় এর আগে অব্দি। প্রথম প্রাইমারিলি প্যালিওলিথিক এজে মানুষ তখন তো ভবঘুরে মতো ছিল, তারা হান্টার গ্যাদারার ছিল, গ্যাদার করতো, হান্ট করতো, ঘুরে বেড়াতো। কিন্তু আহ, আগুন আবিষ্কারের পরে সেইটা একটু চেঞ্জ হয়। সেই সময় আগুন আবিষ্কার যেহেতু হয়, সেখানে আহ, মানুষ আহ, এক জায়গায় গ্যাদার হওয়ার কারণ আগুন দেয়। টেকনিক্যালি দু তিনটে মানুষ এক জায়গায় হওয়ার কারণ দেয়, কিন্তু মাস স্কেলে অনেক লোক একসঙ্গে থাকতে শুরু করে কিন্তু নিওলিথিক ফেজে, যেহেতু এই সময়ে তারা চাষবাস করতে শুরু করে। চাষবাস করতে শুরু করে মানে তাদের কাছে খাদ্যের অভাব নেই, তার মানে অনেক লোক একসঙ্গে থাকতে শুরু করে। যেই এত লোক একসঙ্গে থাকতে শুরু করে, সঙ্গে সঙ্গে কি হয়, একটা কমিউনিটি গঠনের প্রয়োজনীয়তা বোধ হয়। সেই জন্যেই এখানে এই সময়ে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটিস কিন্তু তৈরি হতে থাকে। এটা একটা ইনোভেশন এই এই যুগের। নিওলিথিক এটার শেষ দিকে মানুষ একটা মানে শেষ দিকের গ্রামে অনেক মানে সেটেল লাইফ মানুষ লিড করতো। তারা চৌকো বা গোল টাইপের বাড়িতে থাকতো, যেগুলো কিনা কাদা দিয়ে তৈরি, মানে মাটির বাড়ি আর কি, সোজা কথা। আহ সেগুলোই থাকতো। এবং তারা কটন তুলো চাষ করতো। তুলো থেকে কিভাবে সুতো তৈরি করা যায়, এবং সেই সুতো কিভাবে সুতো দিয়ে কাপড় তৈরি করা যায় সেগুলো তারা জানতো। কাপড় তৈরি করতে পারতো। তারা নৌকো তৈরি করতে পারতো। কাজেই ফিশিং এ কোনো সমস্যা ছিল না। কাজেই মানে একদম অলমোস্ট মডার্ন লাইফে তারা মোটামুটি সেটেল হয়ে গেছে, কি প্রোভাইডেড তারা এখনো ধাতুর ব্যবহার জানে না, তারা শুধুমাত্র পাথর দিয়েই কাজ চালাচ্ছে। এছাড়া আরেকটা সিস্টেম দেখা যায়, সেটা হচ্ছে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার বেসড অন হোয়াট? বেসড অন সেক্স অ্যান্ড এজ। এর আগে অবধি কখনো দেখা যায়নি, কিন্তু যেভাবে সোসাইটি ডেভেলপ করতে থাকে সেইভাবে এই অ্যাডিশনাল লেবার, অনেক একটা একসঙ্গে অনেক লোক থাকলে অনেক অ্যাডিশনাল লেবারের প্রয়োজন হয়। তো সেই অ্যাডিশনাল স্কোপ অফ ওয়ার্ক, সেগুলো লোকে বুঝতে পারে যে এখানে কাজ করার প্রয়োজন, এবং সেখানে এই লেবারটা তারা অ্যালট করতে থাকে। আহ, এবার কিছু ইম্পর্ট্যান্ট নিওলিথিক সাইটের নাম আমরা দেখে নিই, যেগুলো কিনা এক্সক্যাভেট করা হয়েছে। উম, তার মধ্যে
বুরজা বুরজাহম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিছু ইম্পর্টেন্ট মানে কম্পোনেন্ট আর কি আবিষ্কার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে যে একটা ইউনিক চৌকো শেপের চপার এখানে পাওয়া যায়। আর এইখানে একটা দেখা যায় যে প্রথম বাড়ির পোষা কুকুর এবং তার মালিক তাদের দুজনকে একসঙ্গে আহ মানে মাটিতে আর কি কবর দেওয়া হয়েছে। এখানে এই প্রথম দেখতে পাওয়া যায়। এছাড়া জম্মু কাশ্মীরের গুফক্রাল খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে পিট ডুয়েলিং কোথায় দেখা যায় এটা মানে বললে এই গুফক্রালের নাম একদম খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করতে হবে। আর এছাড়াও এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে বাড়ির মধ্যেই কবর, সেটা উম, এই গুফক্রালে দেখতে পাওয়া যায়। আর স্টোন টুলস আবিষ্কার হয়। ব্রহ্মগিরি, মাস্কি, পিকলি খাল, আহ, এই নামগুলো মনে রাখতে হবে, বিশেষ করে পিকলি খালের নাম, কেননা এখানে প্রথম ক্যাটেল হার্ডিং যে করা হচ্ছে তার প্রুফ দেখতে পাওয়া যায়। বুদিহাল ইম্পর্টেন্ট, কেননা এখানে কমিউনিটি ফুড প্রিপারেশন আর ফিস্টিং, মানে সবাই একসঙ্গে বসে আনন্দ করে খাচ্ছে, এটার প্রথম ফিচার দেখতে পাওয়া যায়। এটা অন্ধ্রপ্রদেশে এই বুধিহালটা। আর বিহারের চিরনারটা ইম্পর্টেন্ট, এখানে অ্যান্টলার মানে শাখাম মানে ওই হরিণ, সিংহলা হরিণ, তার শিং আর হাড় দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, সেগুলো পাওয়া গেছে। কোটডিজি, সরাইখোলা, মানে যেটা কিনা পটোয়ার প্লেটুর কাছে আছে, আমরি, মেহেরগড়, এগুলো তো আমরা অলরেডি নাম জানি, কেননা এগুলো অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পা সভ্যতা। এইগুলো কিন্তু সমস্ত নিওলিথিক এরার মধ্যে পড়ছে। মেহেরগড় আর্লি আর্লি এস্ট নিওলিথিক এরা এখানে। আর এটা মেহেরগড়টা ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান বলে কিন্তু পরিচিত, সেটা আমাদের মনে রাখা উচিত। আর পোলদিভা বেলান ভ্যালিতে, এটা ইউনিক এবং ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ এখানে নিওলিথিক পিরিয়ডের তিনটে ফোল্ড দেখা যায়। আর মানে নিওলিথিক পিরিয়ডের তিনটে ফোল্ড, মানে নিওলিথিক পিরিয়ড, নিওলিথিক, চ্যালকোলিথিক অ্যান্ড আয়রন এজ, এই তিনটে ফোল্ড আর কি পরপর যে প্রগ্রেশন হচ্ছে তার তিনটে ফোল্ড এখানে, ফোল্ডে সেটেলমেন্ট এখানে দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে মহাগড়, সেটা এলাহাবাদের কাছে একটা সাইট। এইখানে পৃথিবীর সর্বপ্রথম ধান চাষের নমুনা এখানে পাওয়া গেছে। আহ বেলান ভ্যালি তো চোপানি মান্ড, এটা বেলান ভ্যালিতে, এটা ইম্পর্টেন্ট। বেলান ভ্যালিটা ইনফ্যাক্ট বেলান ভ্যালির নামটা মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট, কেননা ছোট ছোট নাম হয়তো আসে না, কিন্তু বেলান ভ্যালিটা অনেকবার কোয়েশ্চেনে এসছে। তো এখানে আর্লিয়েস্ট এভিডেন্স অফ পটারি দেখতে পাওয়া যায়। আর বেলান ভ্যালি অন দ্য নর্দার্ন পার্ট অফ উইন্দাস, মানে বিন্দের উত্তর দিকে আর কি। আর নর্মদা ভ্যালির মানে মধ্যবর্তী, নর্মদা ভ্যালির মাঝ বরাবর এরিয়ায়, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কেননা এই এই যে নর্মদা ভ্যালির এই জায়গাটা, এখানে প্যালিওলিথিক সেটেলমেন্টস, মিসোলিথিক সেটেলমেন্টস এবং নিওলিথিক সেটেলমেন্টস, এই তিনটেই দেখতে পাওয়া গেছে। শুধু তাই নয়, আমরা নর্মদা ভ্যালিতে আমরা জানি হোমিনিডের স্কালও, মানে হোমিনিডের আর কি কঙ্কালও এখানে পাওয়া গেছে, নর্মদা ম্যান। কাজেই নর্মদা ভ্যালিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট চালকোলিথিক ফেজ। চালকোলিথিক ফেজটা আমরা অলরেডি জানি যে এটা একটা স্টোন অ্যান্ড কপার, এখানে প্রথম কি হয় নামেই প্রকাশ, এখানে প্রথম তামা সঙ্গে ইন্ট্রোডাকশন হয় মানুষের। এই ফেজটা 3000 থেকে 500 বিসিই অব্দি বিস্তৃত। আহ
তামার সঙ্গে প্রথম এখানে ইন্ট্রোডাকশন হয় তামার মানে তামা কেন ধাতুর সঙ্গে প্রথম ইন্ট্রোডাকশন হয় তামা দিয়ে মানুষ অস্ত্র শস্ত্র উম, বানাতে শুরু করে, মানে টুলস বানাতে শুরু করে। পাথর দিয়ে তৈরির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় ব্রোঞ্জেরও ব্যবহার দেখা যায়, অকেশনাল কিন্তু দেখা যায়। আহ চ্যালকোলিথিক ফেজের ম্যাক্সিমাম টা আমরা বলতে পারি যে এটা আহ, মানে প্রি হরপ্পান সাইটস এই ক্ষেত্রে লার্জলি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড, কিন্তু দেশের অন্যান্য জায়গায় চ্যালকোলিথিক পিরিয়ডের আর কি স্পার্ট হয় কিন্তু ব্রোঞ্জ হরপ্পান কালচার, মানে হরপ্পার ব্রোঞ্জ যুগের শেষের দিকে বা শেষেই। আর কিছু কিছু প্রি হরপ্পান চ্যালকোলিথিক সাইটস যেগুলো কিনা প্রমিনেন্ট প্রমিনেন্ট এভিডেন্স পাওয়া গেছে, তার মধ্যে আমরা ক্ষেত্রির কথা আমরা ভূগোলে পড়েছি নিশ্চয়ই, যে ক্ষেত্রিতে তামা খনি আছে, ক্ষেত্রি মাইন্স রাজস্থানে ওখানে। তার কাছে গণেশ্বর বলে একটা জায়গা আছে, সেটায় প্রি হরপ্পান চ্যালকোলিথিক কালচারের এভিডেন্স দেখা গেছে। এছাড়া কালীবঙ্গান রাজস্থানের, বানওয়ালি হরিয়ানায়, ফোর্ট দিজি সিন্ধ, এই সমস্ত কিছু সমস্ত কটাই কিন্তু প্রি হরপ্পান চ্যালকোলিথিক এভিডেন্স সাইটে পাওয়া গেছে। এই এরিয়ায় এরায় ডোমেস্টিকেটেড অ্যানিমালস এর সংখ্যা আগের থেকে বেড়েছে। গরু, ভেড়া, ছাগল, এর সঙ্গে শুয়োর, মোষ ইত্যাদি যুক্ত হয়েছে। এই এরার মানুষ হরিণ শিকার করতেন। তারা গরুর মাংস খেতেন কিন্তু শুয়োরের মাংস খেতেন না, আহ, বা পছন্দ করতেন না। এবং এই এরার মানুষ, মানে এই এরিয়ার মানুষের সঙ্গে ঘোড়ার কোনো সম্পর্ক ছিল না, মানে এদের সঙ্গে ঘোড়ার কোনো পরিচয় ছিল না। আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এরা মানে বাড়িতে জীবজন্তু পুষতো মাংসের জন্যে, এবং জবাই করে খেত, কিন্তু দুধ দুয়ে ডেয়ারি প্রোডাক্ট সেটা কিন্তু তারা ইউজ করতো না। আহ, এই একটা প্র্যাকটিস, সেটা এখনো অব্দি বর্তমান। সেটা আমরা যদি গোন্ড প্রভিন্স মানে বস্তার রিজিয়নে দেখি, সেখানে এখনো কিছু অ্যাবরিজিনাল মানুষ রয়েছেন, তারা কিন্তু এখনো এই প্র্যাকটিসটা কন্টিনিউ করছেন। চ্যালকোলিথিক পিরিয়ডে চাল এবং গম এটা মানুষের স্টেপল ফুড হয়ে যায়। এছাড়া বাজরা, বিভিন্ন রকমের ডাল, আহ এইগুলো তারা চাষ করতে থাকেন। যেমন ডালগুলোর মধ্যে ছোলা বিভিন্ন রকমের, আর মটর ইত্যাদি চাষ হয়। এই খাবারের ব্যাপারটা আসলে রিজিয়ন রিজিয়ন ওয়াইজ ডিফারেন্ট, যেরকম যে রিজিয়নে যেরকম হয়। যেমন ইস্টার্ন রিজিয়নের মানুষেরা চাল এবং মাছ এইটার ওপরে, মানে ভাত আর মাছ, আমরা এখনো ইনফ্যাক্ট ভাত আর মাছ খেই, ওটাই আমাদের মেন খাদ্য। তো তখনও আমাদের সেটাই ছিল, সেই সময় থেকেই খাদ্যাভ্যাসটা তৈরি হয়ে গেছে, ভাত আর মাছ খেয়ে থাকে। ঝুম চাষ এই সময়ের একটা কাল্টিভেশনের ক্যারেক্টার, কিন্তু কোনো রকম কোনো এই ধান চাষ করার জন্য যে লাঙল, আহ, তার কিন্তু কোনো নিদর্শন কোনো রকম কোনো সাইটেই পাওয়া যায়। আর এই সময় মানুষ বিভিন্ন রকম মাটির তৈরি জিনিস ব্যবহার করতেন, তার মধ্যে কাল ব্ল্যাক আর রেড পটারি খুব বিখ্যাত। আর এই আমরা এর আগের পিরিয়ডেই দেখেছি পটার্স ফিল আবিষ্কার হয়েছে, সেটা আহ, এখানে পটার্স ফিলে উন্নতি হয়েছে। পটার্স ফিল দিয়ে যে আহ, জিনিসগুলো আর কি তৈরি করা হয়, সেগুলো আহ, এরা পেইন্ট করতেন আর ডিজাইন করতেন, করে সেটা সুন্দর করতেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মহিলারা এখানে কোনো রকম পটার্স হুইল ইউজ করতেন না, শুধুমাত্র পুরুষেরাই পটার্স হুইলের ব্যবহার করতেন এবং জানতেন। এই সময়েও ইট পোড়ানোর কোনো কনসেপ্ট ছিল না, এরা জেনারেলি মাটির বাড়িতে এই সময়ের মানুষেরা থাকতেন। আর এরা লিখতে জানতো না। এখনো অব্দি রিটেন হিস্ট্রিতে কিন্তু আমরা আসিনি, ওই জন্য আমরা এখনো প্রি হিস্ট্রি
ফেজেই পড়ে রয়েছি। আহ, ধর্মের ফর্মেশন তো এর আগেই হয়েছিল, কিন্তু চালকোলিথিক এরায় প্রথম আর কি গডের মূর্তি ইমেজ পাওয়া যেতে শুরু করে। স্মল ক্লে ইমেজেস পাওয়া যায়। একটা মাদার গডেসের ইমেজ একটা মূর্তি পাওয়া গেছে। আর প্রচুর অর্নামেন্টস আর ডেকোরেশনস পাওয়া যায়। মেয়েদের গয়না জেনারেলি হার এবং আহ, ঝিনুক দিয়ে তৈরি করা হতো। এই সময় মানুষ যেহেতু তামার ব্যবহার জানতেন, তাদের তামার ব্যবহারে দক্ষতা ছিল। তারা দক্ষ পাথরের কাজেও তাদের দক্ষতা অর্জন করেছিল, তার সঙ্গে তারা তামা কিভাবে স্মেল্ট করতে হয় সেটাও তারা জানতো। সেমি প্রেশাস স্টোনের ব্যবহার এই সময় দেখতে পাওয়া যায়। কার্নেলিয়ান, স্টিয়াটাইট, কোয়ার্টজ ক্রিস্টাল এই সমস্ত ব্যবহার গয়না টয়নায় বা সুন্দর পটারিতে করা হতো। কিন্তু শিশু মৃত্যুর হার প্রচন্ড বেশি ছিল চালকোলিথিক এজের লোকেদের মধ্যে। সেটা আমরা লার্জ নাম্বার অফ বারিয়াল সাইট থেকেই বুঝতে পারি। মহারাষ্ট্রে সেগুলো পাওয়া যায়। ইনইকুয়ালিটি আর ডমিন্যান্স এই সময়, মানে সার্টেন মানুষের ডমিন্যান্স এবং বাকি মানুষের ইনইকুয়ালিটি, সেটা এই সময় প্রথম শুরু হয়ে যায়। যেমন চিফ অফ দ্য ভিলেজ, তিনি একটা বড় বাড়িতে থাকতেন, কিন্তু বাকি তার যা প্রজা টোজা তারা সবাই ছোট ছোট আহ, গোল গোল বাড়িতে থাকতো। এই সমস্ত এভিডেন্স পাওয়া যায়। আহ, কিছু ইম্পর্টেন্ট চালকোলিথিক সাইটস যেগুলো এক্সক্যাভেট করা হচ্ছে সেগুলোর নাম জানা আবশ্যক। সেগুলো এক নম্বর হচ্ছে যে আহার। সেখানে পাথরের তৈরি বাড়ি দেখা গেছে। আর এছাড়া স্মেল্টিং, কপার স্মেল্ট করতে জানতেন, তার কাছে স্মেল্টিং আর মেটালার্জির কিছু এভিডেন্স পাওয়া গেছে। আর গিলান্ডে পাওয়া গেছে বার্নড ব্রিকের ব্যবহার, কিন্তু এরা মানে ইন মোস্ট কেসেসে এরা পোড়ানো মাটির ইট ব্যবহার করতে জানতো না। দইমাবাদের নাম আমরা সবাই জানি। এখানে প্রচুর ব্রোঞ্জ গুডস, ব্রোঞ্জে তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। নাবদাতলির এখানে অলমোস্ট সমস্ত রকম ফুড গ্রেনস এর নিদর্শন পাওয়া গেছে। মালওয়ায় প্রচুর সেরামিকের জিনিসপত্র পাওয়া গেছে। আর এটা একটা নন হরপ্পান কালচার আর কি, মালওয়াটা। কায়থায় প্রি হরপ্পান এলিমেন্টস, পটারির মধ্যে প্রি হরপ্পান এলিমেন্টস এর নিদর্শন দেখতে পাওয়া গেছে। যেহেতু হরপ্পান পিরিয়ডের সঙ্গে এটার একটা চালকোলিথিক পিরিয়ডের একটা লিঙ্ক আছে, কাজে এটা গুলিয়ে যাওয়া একটা সম্ভাবনা প্রচুর। কাজেই আমরা এটা ডিফারেন্স যদি জানতে পারি যে চালকোলিথিক আর হারাপ্পান পিরিয়ডের মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। কি কি ডিফারেন্স? এক নম্বর হচ্ছে চালকোলিথিক পিরিয়ড, চালকোলিথিক সাইটস গুলো হচ্ছে মেজরলি রুরাল, যেখানে হরপ্পান সাইটস গুলো মোস্টলি আরবান। আর এরা চালকোলিথিক পিরিয়ডের সাইটস গুলোর লোকেরা মোস্টলি কপার টুলস ইউজ করতো। হরপ্পান সাইটস এর লোকেরা ব্রোঞ্জ টুল ইউজ করতো। আর চালকোলিথিক পিরিয়ডের লোকেরা আহ, পাহাড় বা নদীর পাশে অঞ্চলে বসবাস স্থাপন করেছে। হরপ্পান পিরিয়ডের লোকেরা জেনারেলি নদীর পাশে, এমন যেখানে বন্যা হয় এবং প্রচুর বন্যার জলে আর কি পুষ্ট জমি, যেখানে চাষবাস ভালো হয়, সেই সমস্ত জায়গার পাশাপাশি বসবাস করেছে। তো এই মোটামুটি আমাদের প্রস্তর যুগ এখানেই চালকলি থেকেই শেষ হয়ে যায়, কেননা এরপরে লোহা আবিষ্কার হয় এবং মানুষ লোহা ব্যবহার করতে শুরু করে। আয়রন এজের লোকে ঢুকে যায়, কাজেই এরপরে এটা নেক্সট ফেজে চলে যাবে। চালকলি থেকেই শেষ হয়ে যায়, কেননা এরপরে লোহা আবিষ্কার হয় এবং মানুষ লোহা ব্যবহার করতে শুরু করে। আয়রন এজের লোকে ঢুকে যায়, কাজেই এরপরে এটা নেক্সট ফেজে চলে যাবে। আমাদের প্রেজেন্টেশন এখানেই শেষ হলো, বা ক্লাস এখানেই শেষ হলো। ধন্যবাদ।